হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা প্রথমেই জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে ট্রাম্পের ট্যারিফ আরোপের বিরুদ্ধে রায় হতে পারে যে কোনো দিন, এবং এই ট্যারিফ যে উনি কালেকশন করেছেন এর যে অর্থ, এই অর্থ ফেরত কারা পাবে, এই বিষয়টি আজকে আলোচনা করব। যদি এই রায় হয় তার বিরুদ্ধে, হওয়ার সম্ভাবনা খুব বেশি। গভর্নমেন্ট শাটডাউনের অবসান হতে পারে যে কোনো সময়, এটা আজকে জানা গেছে নিউজের মধ্যে। যে সিনেটে ডেমোক্রেটিক পার্টির যে মেম্বার দরকার, এটা এনাফ মেম্বার পাওয়া গেছে ভোট দেওয়ার জন্য। সো ইট কুড বি গভর্নমেন্ট কুড ওপেন এনি টাইম। এই বিষয়ে আজকে জানার চেষ্টা করব। আজকে আলোচনা করব সি সেকশনে বাচ্চা যারা হয়, সিজারিয়ান সেকশনে যেসব বাচ্চাদের জন্ম হয়, দীর্ঘমেয়াদী হেলথ এফেক্ট, তাদের কী ধরনের দীর্ঘমেয়াদী হেলথ এফেক্ট হতে পারে, তাদের স্বাস্থ্যের উপর কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে দীর্ঘমেয়াদী, এই বিষয়টি আলোচনা করব। ট্রাম্পের ট্যারিফ বেনিফিট প্রণোদনা দেওয়ার যে ঘোষণা, তিনি যে কথা বলছেন এটার কত বাস্তবতা কতটুকু, এই বিষয়টি আজকে আলোচনা করব। থানায় থানায় কড়া বার্তা, আওয়ামী নাশকতার ভয়ে বাংলাদেশ জুড়ে আতঙ্ক, এই বিষয়টি আজকে আলোচনা করব। মামদানির ট্রানজিশন টিমে আমাদেরই আপনাদেরই এই টাইম টেলিভিশনের একসময়ের আপনার একজন পলিটিক্যাল অ্যাঙ্কর আলী নাজমি, উনি চিফ কাউন্সিল হিসাবে নিযুক্তি দায়িত্ব পেয়েছেন। এই বিষয়ে আজকে জানার চেষ্টা, যদিও উনি আলী নাজমি এখন বাইরে আছেন, বাট উনি আসলে আমরা তার সাথে আমাদের স্টুডিওতে নিয়ে আসবো। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন ডক্টর মাসুদুর রহমান, জনাব হাসান ফেরদৌস, আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি এবং ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন, আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং ফ্যামিলি, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রবিবার, নভেম্বর মাসের 9 তারিখ। শাটডাউন শেষ হয়ে যাচ্ছে যে কোনো সময়, তার কারণ আজকে রাতের মধ্যেই সিনেটে একটি বাইপার্টিসান বিল পাশ করা হবে বলে বলছেন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা জন থুন। তবে সকল ডেমোক্র্যাট অবশ্যই এই বিলে এখনো সমর্থন দেওয়ার কথা বলেনি। যে পরিমাণ ডেমোক্র্যাটদের সমর্থন হলে বিল পাশ করা সম্ভব, সেই পরিমাণ সমর্থক তারা পেয়েছেন, রিপাবলিকানরা সেটা জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত তালিকা পাওয়া যায়নি যে কোন কোন অ্যাটলিস্ট তাদের 5 জন দরকার, 6 জন দরকার ইনফ্যাক্ট, এবং সেই হিসেবে তারা পেয়েছেন কিনা সেটি অবশ্যই তারা জানাবেন। তবে তারা বলেছেন যে এবং যে শাটডাউনটি প্রত্যাহার করা হবে সেটি 30শে জানুয়ারি পর্যন্ত। সর্বশেষ যে বিলটি উত্থাপন করা হচ্ছে শাটডাউন বন্ধ করার ব্যাপারে, সেটি 30শে জানুয়ারি পর্যন্ত। যদি আজকে বিল পাস হয় 30শে জানুয়ারি, 31শে জানুয়ারি আগে আবার বিল পাস করতে হবে যদি সরকারের কার্যক্রম অব্যাহত রাখতে হয় ফান্ডিং এর মাধ্যমে, সেটি অবশ্যই বলা হয়েছে। তবে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের ব্যাপারে, যেটি ডেমোক্র্যাটদের একমাত্র দাবি ছিল শেষ মুহূর্তে, যে অন্তত 1 বছর যদি এই বিলটি এক্সটেনশন করা, অর্থাৎ সাবসিডাইজ প্রিমিয়াম, অর্থাৎ হ্রাসকৃত মূল্যে প্রিমিয়াম দেওয়ার যে সুযোগটি ছিল এতদিন অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায়, সেটি যদি আরো 1 বছর অন্তত অব্যাহত রাখার প্রস্তাবে রিপাবলিকানরা সম্মত হয়, তাহলে ডেমোক্র্যাটরা শাটডাউন প্রত্যাহারের ব্যাপারে বিভিন্ন প্রস্তাবের সমর্থনে ভোট দিবে। কিন্তু আজকে যে বিলটি, যে বিল পাশের মাধ্যমে বলা হচ্ছে যে শাটডাউন প্রত্যাহার করা হবে কিংবা শাটডাউন বন্ধ হয়ে যাবে, সেই বিলে কিন্তু এই অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের সাবসিডির কথা উল্লেখ নেই। তবে যেটি বলা হয়েছে সেটি বলা হচ্ছে যে এটি ডিসেম্বর মাসে, এখন নভেম্বর মাস চলছে, ডিসেম্বর মাসে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের উপরে একটি ভোটাভুটি হতে পারে, সেই ইঙ্গিত অবশ্য রিপাবলিকানরা দিয়েছেন। তবে সেই প্রস্তাব ডেমোক্র্যাটদের দাবি মেনে নেওয়া হবে কিনা কিংবা আংশিকও হবে কিনা, সে বিষয়ে রিপাবলিকান নেতৃত্ব কোনো মন্তব্য এখনো করেননি। তবে তারা বলেছেন যে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের ব্যাপারে তারা ডিসেম্বরে ভোট গ্রহণ অনুষ্ঠিত করবেন, এবং আজকে যদি যে ভোটটি হয় সেই ভোটের মাধ্যমে হয়তোবা শাটডাউন প্রত্যাহার করা হলো। তবে আগামীকাল থেকে শাটডাউন প্রত্যাহার করা হলেও অবস্থা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসতে আরো দিন কয়েক সময় লাগতে পারে, সেটিও বলা হয়েছে। বিশেষ করে এয়ার ট্রাফিক কন্ট্রোলার যাদের কারণে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে, তাদের পুরো মাত্রায় কাজে যোগদান করতে আরো দিন কয়েক সময় লাগবে। এর পাশাপাশি অন্যান্য সেক্টর যেগুলি এতদিন ফেডারেল কর্মচারীদের না আসার কারণে
প্রায় কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলিও ফিরে আসতে দিন কয়েক সময় লাগতে পারে। যদি আজকে রাতে সেই প্রস্তাবটি পাশ হয়, ধারণা করা হচ্ছে যে এই সপ্তাহ শেষ নাগাদ আগেই হয়তোবা ফেডারেল সরকার পূর্ণদমে চালু করতে সক্ষম হবে। একটা বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে, তবে এই থ্যাংকস গিভিং এর ছুটি আসছে, সেই ছুটির আগে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হবে কিনা সেই বিষয়টা যদিও অনেকে সন্দিহান, তবে ট্রাম্প প্রশাসন কিংবা রিপাবলিকানদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সর্বাত্মকভাবে চেষ্টা করবেন যে যুক্তরাষ্ট্রের যে ছুটির মৌসুম শুরু হয় থ্যাংকস গিভিং এর, তার আগেই যেন বিমান চলাচল ব্যবস্থা স্বাভাবিক করা সম্ভব হয়। আপনাদের অনেকে হয়তো জানেন যে থ্যাংকস গিভিং এর ছুটি যুক্তরাষ্ট্রের বিমান যাত্রী পরিষেবার একটা বিশাল অংশ, এবং সেটি যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে, সেই পরিষেবার কাজটি যাতে সার্থকভাবে করা সম্ভব, এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের অভাব যদি না থাকে, তাহলে থ্যাংকসগিভিং এর আগেই রিপাবলিকান নেতৃত্ব আশা করছেন বিমান চলাচল ব্যবস্থা যুক্তরাষ্ট্রে স্বাভাবিক হয়ে আসবে। স্ন্যাপ বেনিফিট নিয়ে নানা রকম নিষেধাজ্ঞা আবার পুনরায় চালু, আবার নিষেধাজ্ঞা আবার পুনরায় চালু, এই বিষয়ের মাঝামাঝি সুপ্রিম কোর্ট সর্বশেষ যে সিদ্ধান্ত দিয়েছে যে আপাতত ট্রাম্প প্রশাসন বিভিন্ন স্টেটে যে পূর্ণ মাত্রায় ফুড স্টাম্প বেনিফিট অর্থাৎ স্ন্যাপ বেনিফিট প্রদানের ব্যাপারটা স্থগিত রেখেছিল, আর সেটি বহাল রাখতে পারে, তবে আংশিক ভাবে তারা ফুড স্টাম্প দিতে পারে, সম্পূর্ণ বন্ধ না করলেও তবে পূর্ণ হারে পূর্ণ মাত্রায় ফুড স্টাম্প দেওয়ার ব্যাপারে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। এবং এই নিষেধাজ্ঞা বলবৎ করার জন্য ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্টেটে চিঠি দিয়ে জানানো হয়েছে, কিন্তু একটি স্টেট এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা, নিউ ইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হোকুল ঘোষণা করেছিলেন গতকাল এবং আজকে অনেকেই নিউ ইয়র্ক স্টেটে যারা স্ন্যাপ বেনিফিটের আওতায় আছেন, অন্তর্ভুক্ত আছেন স্ন্যাপ বেনিফিট প্রকল্পের সাথে, তারা অনেকেই তাদের অ্যাকাউন্টে অর্থ পেতে শুরু করেছেন। ঘন্টা দুয়েক আগে এই তথ্যটি আমি জানতে পেরেছি, এবং বেশ কিছু নিউজ আউটলেট, সংবাদ মাধ্যম ইতিমধ্যেই সংবাদ দিয়ে প্রকাশ করতে শুরু করেছে যে নিউ ইয়র্কের বাসিন্দারা তাদের ইবিটি অর্থাৎ স্ন্যাপ বেনিফিটের অর্থ পেতে শুরু করেছে। গভর্নর হকুল বলেছেন যে ফেডারেল সরকার কিংবা সুপ্রিম কোর্ট যেই রায় দেউক না কেন, নিউ ইয়র্ক স্টেট যারা এই স্ন্যাপ সুবিধা পেয়ে থাকেন তারা যাতে অব্যাহত ভাবে এই স্ন্যাপ সুবিধা পেতে পারেন সেই ব্যবস্থা তারা নিশ্চিত করেছেন। এতে ফেডারেল সরকারের সম্মতি থাকুক বা না থাকুক, কন্ট্রিবিউশন থাকুক বা না থাকুক, তারা নিউ ইয়র্ক বাসিন্দাদের যারা এই খাদ্য সহযোগিতার উপর নির্ভরশীল তাদের প্রতি সহানুভূতিশীল, এবং তাদের যাতে ফুড স্ট্যাম্প সুবিধা পেতে কোন রকম বিঘ্ন পরিস্থিতির সম্মুখীন না হতে হয় সেই চেষ্টা তারা করেছেন। এবং আমি একটু আগে যেটি বললাম, তো অনেকে ফুড স্ট্যাম্পের তাদের অর্থ তাদের অ্যাকাউন্টে আসতে শুরু করেছে। তবে ট্রাম্প প্রশাসন বলেছেন যে সমস্ত স্টেট ফেডারেল সরকারের নির্দেশ অমান্য করবে, পরবর্তীতে তাদের আর্থিকভাবে জরিমানার সম্মুখীন হতে হয়তোবা তারা আর্থিকভাবে জরিমানার সম্মুখীন হবে সেই সমস্ত স্টেট গুলো। তবে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল সেটিকে উপেক্ষা করেই বলেছেন যে নিউ ইয়র্ক স্টেট ট্রাম্প প্রশাসন কিংবা সুপ্রিম কোর্টের কোন নির্দেশনা অন্তত স্ন্যাপ বেনিফিট স্ন্যাপ বেনিফিট অব্যাহত রাখার ব্যাপারে সেই নির্দেশনা তারা মেনে চলছেন না। আরেকটা বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে একটু আগে তাহের ওই আপনারা জানিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প আরেক দফা প্রস্তাব করেছেন যে ট্যারিফের মাধ্যমে জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তিনি যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক সম্পর্কের সাথে যে সমস্ত দেশ জড়িত সেই সমস্ত দেশ থেকে যে সমস্ত পণ্য যুক্তরাষ্ট্রে আমদানি করা হয় সেগুলোর উপর যে ট্যারিফ অর্থাৎ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেগুলি ইতিমধ্যে সেগুলি কার্যকরও করা হয়েছে, এবং তাতে বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্রের তহবিলে এসেছে। সেই তহবিল থেকে প্রতি নাগরিক পিছু $2,000 অনুদান দেওয়ার কথা প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন। এর আগেও তিনি এই ধরনের অনুদানের কথা বলেছিলেন যে ট্যারিফ থেকে যে অর্থ আয় হচ্ছে সেটি যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। তবে তিনি এই একটি ফিগারের কথা বললেন, সেটি হচ্ছে $2,000 পরিবার পিছু। তবে এটি কিভাবে কার্যকর করা হবে কিংবা আদৌ করা হবে কিনা, কিংবা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত যেটি অপেক্ষায় রয়েছে সবাই, ট্রাম্প প্রশাসন এবং যারা এই মামলা দায়ের করেছেন তারা সবাই, যে সুপ্রিম কোর্টের বিচারকরা হয়তোবা এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যার ফলে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে এককভাবে
কোন দেশের উপরে বাণিজ্যিক কারণে শুল্ক আরোপ করা সম্ভব হবে না, কারণ যে বিলটি অধীনে ট্রাম্প প্রশাসন এই শুল্ক আরোপ করতে চেষ্টা করছেন সেই সেই পরিস্থিতি এখন বহাল নেই। তার কারণ হচ্ছে যে যুক্তরাষ্ট্র এখনো কোনো দেশের সাথে আনুষ্ঠানিকভাবে অর্থনৈতিক যুদ্ধে লিপ্ত নেই, অর্থাৎ সেই যুদ্ধের অজুহাতে শুল্ক বাড়ানোর কোনো সুযোগ প্রেসিডেন্ট ট্রাম্পের নেই। শুল্ক বাড়ানোর দায়িত্বটা এবং ক্ষমতাটি যুক্তরাষ্ট্র কংগ্রেসের। কংগ্রেসকে সেই ক্ষমতা কংগ্রেসের কাছ থেকে প্রত্যাহার করে যদি এক্সিকিউটিভ ব্রাঞ্চ অর্থাৎ প্রেসিডেন্টের কাছে নিয়ে আসা হয়, তবে ভবিষ্যতে হয়তো এটি কোনোদিনই আর কংগ্রেসের কাছে যাবে না। সেই অজুহাতেই সুপ্রিম কোর্টের দুইজন রক্ষণশীল বিচারপতি তারা বলেছেন যে তারা প্রেসিডেন্টকে এতটা ক্ষমতা প্রদানে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী সম্মত নয়, এটি তারা মনে করছেন। এবং তাদের সাথে সংযুক্ত হয়েছেন আরো তিনজন উদারপন্থী বিচারক যারা ডেমোক্রেটিক প্রশাসনের সময় সুপ্রিম কোর্টে মনোনীত হয়েছিলেন। এই তিনজন ডেমোক্রেটিক প্রশাসনের মনোনীত বিচারপতি এবং বাকি দুইজন রিপাবলিকান প্রশাসনের মনোনীত বিচারপতি, পাঁচজন মিলে মোটামুটি প্রেসিডেন্ট ট্রাম্পের যে ট্যারিফের সিদ্ধান্ত সেটি পাল্টা রায় দিতে পারেন। সেইটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে, তবে রক্ষণশীল বিচারপতিরা যে ইঙ্গিত দিয়েছেন তাতে মনে করা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প হয়তোবা এই একতরফা ভাবে শুল্ক আরোপের ক্ষমতাটি ট্রাম্প প্রশাসন অর্থাৎ এক্সিকিউটিভ ব্রাঞ্চ হারাতে যাচ্ছে। তো তা সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বলেছেন যে $2,000 শুল্ক বাবদ যে অতিরিক্ত অর্থ আয় হয়েছে তাতে যুক্তরাষ্ট্রের পরিবার পিছু $2,000 প্রদান করা হবে। তিনি যেটা একটু আগেই বলেছি, এবার আনুষ্ঠানিক কোন প্রক্রিয়ার কথা তিনি এখনো ঘোষণা করেননি। ফ্লোরিডাতে সম্প্রতি একটি বিল পাশ করা হয়েছে ফ্লোরিডাতে। সেই বিলের আওতায় বলা হয়েছে যে চীন এবং আরো একটি দেশ, 6টি দেশ মোট, চীন সহ আরো কয়েকটি দেশ থেকে যে যারা আসবেন, যে দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে কোনো প্রকার সম্পত্তি ক্রয় করতে পারবেন না, SB 264 ফ্লোরিডা ল, সেই আইনটির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে 11th সার্কিট কোর্ট অফ অ্যাপিলস। রায় দিয়েছে যে পরবর্তী এই সিদ্ধান্ত না গ্রহণ হওয়া পর্যন্ত ফ্লোরিডা প্রশাসন যে সমস্ত নাগরিকদের কথা 30 দেশের নাগরিক, চীন এবং চীন সহ আরো 6টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র অর্থাৎ ফ্লোরিডায় সম্পত্তি কেনার ব্যাপারে যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি কার্যকর থাকবে না পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত। অর্থাৎ পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত চীন সহ অন্য 6টি দেশের নাগরিক যারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তারা ফ্লোরিডাতে সম্পত্তির মালিক হতে পারবেন। আরেকটি বিষয় যেটি যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আজকে লন্ডন টাইমস এবং সানডে টাইমসে, রোববারের সানডে টাইমসে লন্ডন থেকে প্রকাশিত দুটি পত্রিকা, রিউপার্ট মার্ডকের মালিকানাধীন পত্রিকা, সেখানে সংবাদ প্রকাশিত হয়েছে যে জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ার পর নিউ ইয়র্কের বেশ কিছু ধনাঢ্য ব্যক্তি লন্ডনে স্থানান্তরিত হওয়ার জন্য আবেদন করতে প্রক্রিয়া যাচাই বাছাই করা শুরু করেছে। কারণ লন্ডনের বেশ কয়েকটি হাই র্যাঙ্কিং অর্থাৎ উচ্চ ক্ষমতা সম্পন্ন কিংবা বেশ বড় কয়েকটি রিয়েল এস্টেট কোম্পানি ইতিমধ্যেই নিউ ইয়র্কের সেই সমস্ত ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে পরিবারের কাছ থেকে ফোন পেতে শুরু করেছে লন্ডনের রিয়েল এস্টেটের ব্যাপারে, বাড়ি ভাড়া কিংবা বাড়ি ক্রয়ের ব্যাপারে। অতএব সেই বিষয়টি সানডে টাইমস বলেছে যে জোহরান মামদানির নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ার পর নিউ ইয়র্ক শহরের ধনী ব্যক্তিদের একটা আগ্রহ লক্ষ্য করা হচ্ছে নিউ ইয়র্কের বাইরে গিয়ে অন্য কোথাও সেটেল করা। তার মধ্যে এখন সংযুক্ত হয়েছে লন্ডনের নাম। এবং অবশ্য জোহরান মামদানি তার নির্বাচনী প্রচারণায় বলেছিলেন যে নিউ ইয়র্ক শহরকে অ্যাফোর্ডেবল করার জন্য এবং নিউ ইয়র্ক শহরের যে আয়ের বৈষম্য এবং বিভিন্ন সমাজসেবামূলক প্রকল্প বাস্তবায়নের জন্য নিউ ইয়র্কে যারা ধনাঢ্য ব্যক্তি আছেন তাদের বর্তমানে যে ট্যাক্স রেট রয়েছে সেটি প্রায় 50%, তার উপরে আরো অতিরিক্ত 2% অর্থাৎ 52% ট্যাক্স আরোপ করা হবে। এবং এর ফলে নিউ ইয়র্ক শহরে বসবাসরত প্রায় 36,000 পরিবার যারা বছরে 1 মিলিয়ন কিংবা তার থেকে বেশি আয় করে থাকেন IRS এর রিপোর্ট অনুযায়ী, তারা হয়তো এই ট্যাক্সের আওতায় চলে আসবেন। তাদের মধ্যেই কেউ কেউ লন্ডন সহ যুক্তরাষ্ট্র আরো কয়েকটি, ফ্লোরিডাতেও কয়েক ধনাঢ্য ব্যক্তিরা আগ্রহ প্রকাশ করেছেন ফ্লোরিডা মুভ হওয়ার ব্যাপারে। তবে লন্ডনের তথ্যটি এই প্রথম জানা গেল লন্ডন টাইমস এবং সানডে টাইমসের প্রকাশিত পত্রিকার মাধ্যমে।
শেষ করছি আবহাওয়ার খবর দিয়ে। আবহাওয়া আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে প্রায় 9টি স্টেট আবহাওয়াবিদরা বলেছেন যে আগামী দিন কয়েক অর্থাৎ আজ রাত থেকে মঙ্গলবার মধ্যাহ্ন পর্যন্ত প্রচন্ড শীতের প্রকোপ অনুভব করতে পারেন এই সমস্ত 9টি স্টেটের বাসিন্দারা। এবং কিছু কিছু স্টেটে, যদিও নিউ ইয়র্ক সিটি তার আওতায় নেই, বাফালো শহর আছে বরফের তুষারপাতের আওতায়, তারা বলেছেন যে প্রায় 18 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। এবং এই 9টি স্টেট, যে স্টেটের কথা বলা হয়েছে যেখানকার বাসিন্দারা এই প্রকোপ, শীতের প্রকোপ অনুভব করতে পারেন, কিছুটা তুষারপাতও প্রত্যক্ষ করতে পারেন, সেই স্টেট গুলি হচ্ছে, আমি বলে দিই, মিশিগান, উইসকনসিন, নর্থ ক্যারোলাইনা, ভার্জিনিয়া, টেনেসি, নিউ ইয়র্ক, কেন্টাকি, আলাস্কা এবং মেইন। আমাদের পার্শ্ববর্তী স্টেট কানেকটিকাট কিংবা নিউ জার্সি এই তালিকায় নেই। শেষ করছি আরেকটি বিষয়, যেটি শাটডাউনের কারণে, আপনারা জানেন এই দীর্ঘ প্রায় 39 দিনের শাটডাউনের কারণে নিউ ইয়র্ক স্টেটের প্রায় 1.5 মিলিয়ন মানুষ হিটিং সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। কারণ এই শাটডাউনের কারণে তাদের এই প্রচন্ড শীতের প্রকোপের মধ্যেও তাদের হিট আসা বন্ধ হয়ে গিয়েছে। তার কারণ হিট বিল বাবদ যে অর্থ তারা পেতেন ফেডারেল শাটডাউনের কাছে, সেটির কারণে সেটি আসা বন্ধ হয়ে গেছে। অতএব তারা নিদারুণ কষ্টে আছেন। যদি শাটডাউন শেষ পর্যন্ত প্রত্যাহার করা হয়, তারা হয়তো সেই সুবিধাটি আবার পাওয়া শুরু করবেন। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনার সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ মিস্টার নাজমুল হাসান, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। বাট ধনাঢ্য ব্যক্তি যারা কি পালানো শুরু করে দিয়েছেন, না কি করছেন তারা? এটা খোঁজ খবর নিচ্ছেন, কারণ জোহরান মামদানি তো এখনো প্রায় 52 দিনের মতন আছেন দায়িত্বভার গড়ে। তার আগেই এরা একটা ব্যবস্থা করার চেষ্টা করছেন, সেটি বলা হয়েছে লন্ডন টাইমস এবং সানডে টাইমস এর নিউজ পেপারে। তারা দেশে না, এখন তারা লন্ডনে মুভ করতে চাচ্ছেন। রাইট। সো অবস্থা মানে নিউজের তাদের হাবভাব দেখে মনে হচ্ছে যে জোহরান মামদানি দায়িত্ব নেওয়ার পরে যেন লাঠি নিয়ে রাস্তায় বের হয়ে তাদেরকে দাওয়া করবেন, ওনারা দৌড়াবেন, এরকম একটা মানে ভাব। সেটা না, তারা 2% তাদের ট্যাক্স বাড়বে, এটি হচ্ছে মূল বিষয়। এবং এটা এফেক্টেড হচ্ছে 36 কি 34 হাজার পরিবার, যাদের অফিসিয়ালি যারা ট্যাক্স ফাইল করেন, যারা ওই ক্যাটাগরিতে আসবেন, 36 হাজারের মতো পরিবার নিউ ইয়র্ক সিটি। সো ব্যাপারটা হচ্ছে যে ওনারা এত ইনকাম করেন, 2% যদি ওনাদের ইনকাম থেকে কেটে গরিবদের জন্য সমতা বিধান করা হয়, তাহলে ওনারা যে পালিয়ে যেতে চান, আমরা নিউ ইয়র্কবাসী তাদের খুব একটা অখুশি হবে বলে আমার মনে হয় না। আপনার থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। মিস্টার ইব্রাহিম চৌধুরী খোকন, সমাজতন্ত্রের জয় জয়কার নাকি এটা? না, আপনি তো একসময় সমাজতন্ত্র, বৈজ্ঞানিক সমাজতন্ত্র করেছেন, বলছি এটা কি সমাজতন্ত্রের জয় জয়কার নিউ ইয়র্কে? অবশ্যই সমাজতন্ত্রের ভাবধারা শুনেন, আমাদের নানান নাগরিক সংকট মোকাবিলা করার জন্য আপনি অনেক আমাদের নাগরিকদের এচিয়ে পেছিয়ে বলা দরকার, স্ট্রেট বলে দেন যে এটা। হ্যাঁ, এগুলা স্টেট এই ফকিরের পক্ষে দৌড়ে যেতে লাভ নাই। আপনাকে উপস্থিত যে সমস্যা আছে এগুলো সমাধান করার জন্য জটিল বিষয়। আপনার সহজ প্রশ্ন আমি তো করলাম। সহজ প্রশ্ন মানে যেটা বললে আপনি এখন ট্রাম্পের গালি দিলে আপনি খুশি হবেন, এটা করতে চান। জোহরান মামদানি উনি ক্ষমতায় আসছেন, দেখা যাক যে ক্ষমতা দেওয়া প্রতিশ্রুতি কতটা তিনি বাস্তবায়ন করতে পারেন, তার প্রতি জনগণের ওনারা রাস্তা দেখা শুরু করে দিয়েছেন যে ওই ট্যাক্সটা কিভাবে 2% বাঁচাবেন। এটা রাজনীতিতে এরকম অনেক কিছু ঘটবে। একজন জোহরান মামদানির মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা কতটা পূর্ণ হয় এবং তার প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন তিনি করতে পারবেন, এটা দেখা যাক। বাস্তবতা এক জিনিস, আর আমাদের যেটা হবে, আমরা যেহেতু কমিউনিটি মিডিয়া চালাই, আমাদের পার্সপেক্টিভটা পুরোটাই হচ্ছে আমাদের কমিউনিটি বেস। আমাদের ইমিগ্রেন্ট, লো ইনকাম কমিউনিটি, তাদের পক্ষে আমরা কাজ করব, রাইট? সো ইয়েস, তারা দৌড়াবেন, বাট আমাদের কমিউনিটি, হাউ উই ক্যান হেল্প আওয়ার কমিউনিটি। থ্যাংক ইউ সো মাচ। অনেক সময় তো পক্ষটাই আমরা চিহ্নিত করতে পারি না, এটা হলো সমস্যা। কোনটা? অনেক সময় পক্ষটাই আমরা চিহ্নিত করতে পারি না। না, এখন আপনি যদি মনে করেন যে চোখ বন্ধ করে দেন, আপনার অন্তরের দরজা যেটা, কোমল হৃদয়ের দরজা যেটা, সেটা বন্ধ করে যদি আপনি মনে করেন, আজকে যে কাজের জন্য বিবিসি প্রধানের পদত্যাগ করতে হইলো, এইসব নিয়ে কি আলোচনা করতে পারবেন? এইটা নিয়ে আলোচনা করার লাভ কি? আমার বলেন বিবিসি লাভ নাই। তো আপনি আলোচনা করবেন আপনার পক্ষের যে জিনিস করলে আপনার লাভ হবে। এটা ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার প্রেসিডেন্টের বক্তব্যকে
বিকৃত করে যে ভিডিও প্রকাশ করছে বিবিসি, এটার জন্য একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রধানকে পদত্যাগ করতে হয়েছে। এই ব্যাপারে মানে আপনার উদ্বেগ না থাকলেও, আপনার প্রতিক্রিয়া না থাকলেও বহু মানুষের আছে। জি না ঠিক আছে, এটা ওনারা পদত্যাগ করে ফেলছে তো অলরেডি, সো এটা নিয়ে এত সময় নষ্ট করে লাভ কি আমাদের? ট্রাম্প সাহেব উনি অনেক কথা বলেন, আবার ওরাও হয়তো একটু করেছে, বাট এনিওয়ে, বাট আলাপ তো করে ফেলছে অলরেডি, বলে জানিয়ে দিয়েছেন সবাইকে, রাইট? জি জি। আমরা মাসুদ ভাই আপনার কাছে যাই একটু। মাসুদ ভাই, ডক্টর মাসুদুর রহমান, মাসুদ ভাই অনেকদিন পরে দেখলাম, অনেকদিন পরে দেখা হলো, এবং চেহারা দেখে মনে হচ্ছে বেশ ভালোই, অনেক ফর্সা লাগছে, মনে হচ্ছে, মনে হয় নির্বাচন এইসবে দাঁড়াচ্ছেন কিনা এইসব খবর পাবো আমরা। খুব উৎফুল্ল লাগছে। আচ্ছা মাসুদ ভাই, আপনার কাছে জানতে চাই, প্রথমেই আপনার কাছে জানতে চাই একটি মেডিকেল বিষয়, যে আমরা সি সেকশন সিজারিয়ান, অনেকে মনে করেন যে বেশি কষ্ট করা দরকার হয়, সি সেকশন করে বাচ্চা বের করে নিয়ে আসেন, বাট আজকে একটি রিপোর্ট বেরিয়েছে যে সি সেকশনে যারা বাচ্চা জন্ম দেয় তাদের, এই বাচ্চাদের একটা দীর্ঘমেয়াদী আপনার হেলথ প্রবলেম ফেস করতে পারে। একটু বলবেন এই বিষয়টি, কি ধরনের হেলথ প্রবলেম দেখুন ফেস? আপনার কথা আপনি আনমিউট করেন একটু প্লিজ। জি আসসালামু আলাইকুম তাহের ভাই। জি ভাই, নাজমুল ভাই এবং অন্যান্য প্যানেলিস্ট যারা রয়েছেন, আমাদের হাসান ভাই আছেন দেখতে পাচ্ছি আমি। হাসান ভাই আসসালামু আলাইকুম, সেই সাথে টাইমের অগণিত দর্শক বৃন্দকে সালাম দিয়ে শুরু করছি। হ্যাঁ, আসা হয়নি অনেক দিনই বিভিন্ন কারণে, যাক এনিওয়ে আমি কিন্তু অন্যান্য আর দু একটাতে যাই, সময়ের অভাবে রোববারে যাই আর কি। ঠিক, এনিওয়ে কোশ্চেনটা ছিল যে সি সেকশন সিজারিয়ান, রাইট? সিজারিয়ান সেকশনের উপরে হয় কি, একটা মেটা অ্যানালাইসিস করা হয়েছে। মেটা অ্যানালাইসিস মানে হচ্ছে অনেক প্রকাশিত জার্নালের অনেকগুলো আর্টিকেলকে একসাথে করে সবগুলাকে নিয়ে তাদের ডাটাগুলোকে অ্যানালাইজ করা, সমস্ত ডাটাকে একসাথে করে দেখা, and that is known as meta analysis। মানে এটা একটা স্টাডি না, লটস অফ স্টাডিজের একত্রীকরণ করে তার থেকে যে ট্র্যাজেক্টরিটা বের হয় সেটা নিয়ে কথাবার্তা বলা। সেটার যেমন ধরেন মোর দেন 20 স্টাডিজ নিয়ে কথাবার্তা বলেছে ডক্টর জ্যান ব্লুস্টেইন ফ্রম নিউ ইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন। তারপরে আরো করেছে পিকিং থেকে লিউ নামে একজন, ডক্টর জিমেন লিউ, উনি করেছেন কিছু। তো ওনারা সবাই দেখার চেষ্টা করেছেন যে হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন নর্মাল ডেলিভারির যে বাচ্চাগুলি তাদের সাথে সিজারিয়ান সেকশনের যে বাচ্চাগুলি হয়, এদের কোনো ভবিষ্যৎ ডিফারেন্স গুলি আছে কিনা। ক্লিয়ার কাট তিনটা মেজর ডিফারেন্স ওনারা পেয়েছেন, যে সিজারিয়ান সেকশনের বাচ্চাদের ক্ষেত্রে ইন লং টাইম তিনটা ডিফারেন্ট জিনিস বেশি হবার সম্ভাবনা, সিগনিফিকেন্টলি বেশি হবার সম্ভাবনা, যেটা নর্মাল ডেলিভারিতে হওয়ার সম্ভাবনা তার থেকে অনেক কম। এবং এটা ছাপা হয়েছে, দি হোল মেটা অ্যানালাইসিস হ্যাজ বিন পাবলিশড ইন ব্রিটিশ মেডিকেল জার্নাল, ওয়ান অফ দ্য বেস্ট মেডিকেল জার্নালস অফ দি ওয়ার্ল্ড, যেমন ল্যান্ডসেট একটা, বিএমজে একটা, দিস আর ভেরি ভেরি রেসপেক্টেড মেডিকেল জার্নালস। তো ওই মেডিকেল জার্নালে এই মেটা অ্যানালাইসিস হ্যাজ বিন গিভেন। তাতে দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড তিনটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে টাইপ 1 আর টাইপ 2 ডায়াবেটিস, আর একটা হচ্ছে ওবেসিটি, একটা হচ্ছে অ্যাজমা। ওবেসিটি, অ্যাজমা এবং টাইপ 1 ডায়াবেটিস, এই জিনিসগুলা যারা সি সেকশনের বেবি যারা আর কি, তাদের ক্ষেত্রে অনেক বেশি। তার মানে স্টাডিটা কিন্তু যথেষ্ট স্ট্রং একটা স্টাডি। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি আছে, পিকিং ইউনিভার্সিটি আছে, আরো অল দিস ইউনিভার্সিটিজ একসাথে হয়ে অনেকগুলো স্টাডিকে একত্রীকরণ করে আলাদা আলাদা ভাবে সেপারেটলি দে হ্যাভ ফাউন্ড আউট, এবং দুই সাইডেরই ফাইন্ডিং হ্যাজ গট অলমোস্ট দ্য সেম টাইপ অফ রেজাল্ট। তো এখন যদি আপনি দেখেন ইউএসএ তে কি হচ্ছে, যদি দেখেন যে অ্যাজমা, দেখা যাক অ্যাজমার ক্ষেত্রে যে সি সেকশন করা যারা, তাদের হচ্ছে 9.5% দের অ্যাজমা হচ্ছে, আর যারা নর্মাল ওদের অ্যাজমা
0.4%, about 1% বেশি। বাট দেয়ার আর সাম সিগনিফিকেন্স যখন আপনি আরো অনেক অনেক বেশি ডেটাকে একসাথে করেন। ওবেসিটি নর্মাল বাচ্চারা যারা, তাদের হবার সম্ভাবনা, দিস ইজ বেসড অন লটস অফ স্টাডিজ, তাদের ওবেস হওয়ার বা মোটা হয়ে যাবার বা ফ্যাটি হয়ে যাবার সম্ভাবনা যে 15.8%। প্রতি 100 জনে 15 জন বা 15.8 জনের ওবিস হওয়ার চান্স আছে ইন নর্মাল ডেলিভারি। বাট সিজারিয়ান সেকশন করলে দ্যাট গোজ টু 19.4%, লট মোর। দ্যাট ইজ সিগনিফিকেন্ট। আর হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 না, টাইপ 1 ডায়াবেটিস which is hereditary. This type 1 diabetes যেটা, এটা হচ্ছে প্রতি 1,000 না, প্রতি 1,000 বার্থে it is about 1.6 in case of normal delivery. সেটাই প্রতি 1,000 বার্থে 2.13 in case of cesarean section. অত প্রত্যেকটা জায়গাতেই অ্যানালাইসিসে দেখা যাচ্ছে যে সিজারিয়ান সেকশনের বেবিদের লং টার্ম মেডিকেল প্রবলেম হওয়ার, ক্রনিক প্রবলেম হওয়ার সম্ভাবনা ইজ সিগনিফিকেন্টলি মোর দেন নর্মালি ডেলিভার্ড বেবিজ। সো এটাই হচ্ছে, এখনো আরো অনেক স্টাডি লাগবে। দিজ আর দি ফার্স্ট স্টাডিজ, এবং এটার স্ট্রেংথ হচ্ছে এটা মেটা অ্যানালাইসিস। দি অ্যানালাইসিস ইজ নট ওয়ান পার্সন, it has been analyzed based on many published journals, many published articles. একটা না, অনেক পাবলিশ আর্টিকেলকে একসাথে করে যখন করা হয় এটাকে বলা হয় মেটা অ্যানালাইসিস। সো ইট ইজ pretty ইম্পর্টেন্ট। এখনই আমরা কোনোভাবেই ফাইনালি একেবারে রায় দেওয়ার মতো বলে দিতে পারছি না। উই আর গেটিং দি এভিডেন্সেস, বা আমরা মানুষের সামনে এভিডেন্স গুলো সব আসছে। তো একটা সময় এটা রায়ের মতন হয়ে যাবে, এখনো সেই সময় আসেনি। থ্যাংক ইউ সো মাচ। সো তাহলে আমরা আমাদের কমিউনিটি বা আমি বিশেষ করে বাংলাদেশে আমি যেটা দেখি যে কোনো যদি প্রেগনেন্ট ওমেনকে ক্লিনিকে নিয়ে যাওয়া হয়, তো প্রথম মানে খুব যত তাড়াতাড়ি দেখা যায় যে সিজারিয়ান করে ফেলা হয়। বাংলাদেশ এটার প্রবণতা খুব বেশি। সো হোয়াট উড বি ইয়ার সাজেশন, যারা বাংলাদেশ বলেন আমেরিকা বলেন, যে সিজারিয়ান করানোর প্রবণতা মানে পেইনের মানে যন্ত্রণা থেকে বাঁচার জন্য এই যে সিজারিয়ান করে ফেলার প্রবণতা, এই বিষয়ে হোয়াট ইজ ইওর সাজেশন? বাচ্চাদের ডেলিভারির ব্যাপারে আমেরিকাতে আই এম ইনভলভড ফর লাস্ট 26 or 27 ইয়ার্স। একজন অ্যানেস্থেসিওলজিস্ট কে যেটা করতে হয়, যখনই কেউ লেবারে থাকে, ইউ মাস্ট ক্যারি ডিউটি থাকলে পরে, অনকল ডিউটি যখন থাকে, মাস্ট ক্যারি আ পেজার, এই ওবি জন্য আর কি, অবস্টেট্রিক্স এর জন্য, যে বাচ্চা যে হয়, বাচ্চা হলে আমাদের কাছে কি, হোয়াট ইজ দি জব অফ অ্যানেস্থেসিওলজিস্ট? দুইটা। প্রথমটা হচ্ছে যে কোনো মহিলা যখন প্রেগন্যান্ট এবং শি ইজ ইন লেবার, মানে তার লেবার শুরু হয়েছে, কন্ট্রাকশন হচ্ছে, তখন ইটস ভেরি ভেরি পেইনফুল। তখন আমরা গিয়ে দিই আর কি, এপিডুরাল ইনজেকশন দেই। এপিডুরাল দিয়ে একটা ক্যাথেটার দিয়ে লাগিয়ে দিই, যে যতক্ষণ বাচ্চা না হয় অতক্ষণ যেন ব্যথাটা কন্ট্রোল থাকে। সো আই হ্যাভ গট প্রিটি গুড রিলেশনশিপ উইথ দি, আমাকে ইনভলভ থাকতে হয়। আমি দেখেছি এখানে, আমি শুধু দেখেছি তা নয়, অলমোস্ট এনি ডক্টর যারা ইনভলভ তারা বলবে যে লাস্ট পর্যন্ত দিস পিপল ট্রাই নট টু হ্যাভ এ সিজারিয়ান সেকশন। শেষ পর্যন্ত যদি ইন্ডিকেশন না থাকে, শেষ, যেমন ধরুন কিছু কিছু ইন্ডিকেশনই আছে সিজারিয়ান সেকশন করতে হবে। ফর এক্সাম্পল, ব্রিচ প্রেজেন্টেশন, বাচ্চা মাথাটা প্রথমে বের হয় তো, কিন্তু যদি পিছনটা প্রথমে বের হয় তখন এটা ইটস অ্যান ইন্ডিকেশন ফর সি সেকশনটা নর্মালি হবে না। তো ন্যাচারালি ইন্ডিকেশন না থাকলে একটা লেবারিং ওমেনকে সি সেকশনে যেতে গেলে অনেকগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় এখানে, এবং সেটা শুধু তারা দেখে তা না, অ্যানেস্থেসিওলজি আমরা দেখি, উই আস্ক ওয়াই, হোয়াট আর ইউর প্রবলেমস, কি প্রবলেম দেখা যায় বাচ্চার, এইরকম কম্প্রোমাইজ ওয়্যার, বা ট্রেসিং গুলা আসছে না, বাচ্চাটা নন রিঅ্যাসিওরিং বলে, নন রিঅ্যাসিওরিং ট্রেসিং, এটা যদি আমরা কন্টিনিউ করি, বেবিজ একটা হেলথের ব্যাপারে মানে একটা কারণ থাকতে হবে, একটা মানে এগ্রিয়েবল কারণ, এগ্রিয়েবল টু অল দি ডক্টরস, কারণ থাকতে হবে, এছাড়া সিজারিয়ান সেকশনে নেয় না। এটা হচ্ছে একটা। বাংলাদেশে ইউ আর ভেরি মাচ রাইট, যেটুকু আমার এক্সপিরিয়েন্স, খুব বেশি না তো, মানে আমরা বাংলাদেশে গেলে আত্মীয় স্বজনদের কাছে বা বন্ধু বান্ধবের কাছে যেটুকু শুনি বা যেটুকু বুঝি, বা ডাক্তার বন্ধু বান্ধবের সাথে কথা বলে যেটুকু বুঝি,
yes, there is a tendency of taking almost anybody to C-section. And mostly এটা পিছনে কাজ করে, কখনো কখনো C-section is a requirement, কখনো কখনো the monetary gain works behind this. এটা দুঃখজনক। সিজারিয়ান সেকশনের বাচ্চাদের কোনো কিছু না হলেও এটা দুঃখজনক। মানে let us not do cesarean section, the normal delivery অনেকগুলি অ্যাডভান্টেজ যেটা সি সেকশনে কম্প্রোমাইজ হয়ে যায়। একটা মহিলার তার এন্টার লাইফটাতেই কিছু চেঞ্জ হয়ে যায় ফর সি সেকশন। তো এইটাতে আমার মনে হয় মানবিকভাবে যদি দেখেন, ইথিক্যালি যদি দেখেন, তাহলে পরেও we should not go for C-section if it is not indicated. যদি দরকার না হয় সিজারিয়ান সেকশন অ্যাভয়েড করাটাই ভালো। আর এখন তো প্রমাণও হচ্ছে যে সিজারিয়ান সেকশনের বেবিদের chances of having asthma and obesity and diabetes is more than normal. এত কিছু জানার পরেও আমাদের এথিক্যালি যদি আমরা দুর্বল থেকে থাকি, we should be a little more, আর একটু আমাদের পয়েন্ট চলে আসলো আরো বেশি যে we should be more ethical. I think we should be more methodical. Right. এটাই Thank বলতে you so much. Thank you, Dr. Masudur Rahman. Any question? No question. মাসুদ ভাই, আপনার কাছে আমি বাংলাদেশ প্রসঙ্গে একটু আলোচনা করবো, বাট একটু আমাদের শ্রদ্ধেয় হাসান ফেরদৌস ভাই আছেন, একটু আমরা জেনে নিই যে ট্রাম্পের যে ট্যারিফ, এই ট্যারিফ এর ব্যাপারে নিজেই নিজের গেড়াকলে পড়ে গেছেন। এখন হাইকোর্ট বোধ খুব সম্ভবত সুপ্রিম কোর্ট সম্ভবত তার ট্যারিফের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এবং যদি সুপ্রিম কোর্ট থেকে অবৈধ ঘোষণা করে তাহলে তিনি যে অর্থ ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে আপনার চুষে নিয়েছেন, এগুলোর কি হবে এই বিষয়টি নিয়ে অনেকের আগ্রহ আছে। হাসান ভাই, হোয়াট ইজ দ্য লেটেস্ট? জি ধন্যবাদ। দুদিন আগে সুপ্রিম কোর্টে এই নিয়ে কথা উঠেছে, মামলা চলছে। দুটো বিষয় মাথা রাখতে হবে। একটা হচ্ছে গিয়ে এই যে অধ্যাদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, তার ভিত্তিটা কি? তার ভিত্তিটা হচ্ছে 1977 সালে জারিকৃত কংগ্রেসের একটি আইন, যার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট। কেমন? ইপা বলে, ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট। ধরা যাক আমেরিকায় এই মুহূর্তে বড় রকমের সংঘাতের মুখোমুখি আছে, টেরোরিজম হোক, বড় রকমের ইমার্জেন্সি ধরা পড়েছে, সেক্ষেত্রে প্রেসিডেন্টের কাছে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হচ্ছে এই ইপা অ্যাক্টের মাধ্যমে। সুপ্রিম কোর্টে তর্ক বিতর্কের সময় প্রশ্ন উঠেছে, এবং প্রশ্ন করছেন প্রেসিডেন্ট ট্রাম্পের নিয়োগকৃত কনজারভেটিভ জাস্টিসরা। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নীল গরসেচ। তিনি প্রশ্ন করছেন যে যদি এই আইনের অধীনে প্রেসিডেন্টকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়, সেক্ষেত্রে কংগ্রেস তার রোলটা কি? কংগ্রেসও তার সমস্ত দায়িত্ব ছেড়ে দিতে পারে। আমরা জানি যে মার্কিন শাসনতন্ত্রে বাজেট সংক্রান্ত সকল প্রশ্নে পাওয়ার অফ পার্স বলি আমরা কংগ্রেসের। কংগ্রেস ট্যাক্স বসাবে, কংগ্রেস বাজেট সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে, এটাই নিয়ম। চিফ জাস্টিস রবার্টস, তিনিও খুব রক্ষণশীল। তিনি একটি তত্ত্ব প্রায় ব্যবহার করে থাকেন, এটাকে বলে মেজর কোয়েশ্চেন্স ডক্ট্রিন। মেজর কোয়েশ্চেন ডক্ট্রিনের মূল বক্তব্য হচ্ছে যে অধিকাংশ মেজর প্রশ্নে, সকল গুরুত্বপূর্ণ প্রশ্নে কংগ্রেসের বক্তব্য থাকতে হবে। আমরা জানি মার্কিন শাসনতন্ত্র অনুসারে 3টি সমান ক্ষমতা সম্পন্ন ব্রাঞ্চ আছে, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, পার্লামেন্ট, কেমন, তাই তো? সেক্ষেত্রে এই তত্ত্ব অনুসারে প্রতিটি গুরুত্বপূর্ণ প্রশ্নে কংগ্রেস তার বক্তব্য দিতে পারে, মেজর কোয়েশ্চেন্স ডক্ট্রিন। তো জন রবার্টস প্রশ্ন তুলেছেন সওয়াল জবাবের সময় যে এই যে তত্ত্ব অনুসারে কংগ্রেসের অবস্থান কোথায়, কংগ্রেস কি বলছে? অধিকাংশ পর্যবেক্ষক বলছেন যে এই সওয়াল জবাব থেকে যে টেন্ডেন্সিটা দেখা যাচ্ছে তা হচ্ছে যে রক্ষণশীল এবং উদারনৈতিক বিচারকরা খানিকটা স্কেপটিক্যাল, সন্দেহ প্রকাশ করেছেন যে প্রেসিডেন্টের ক্ষমতা আছে কিনা এককভাবে কংগ্রেসের সাথে কনসাল্ট না করে এই ট্যারিফ ঘোষণা করা। রবার্টস একটা কথা বলেছেন যে তার বিবেচনায় এবং সকল অধিকাংশ লোকের বিবেচনায় ট্যারিফ হচ্ছে গিয়ে ট্যাক্স,
এবং ট্যাক্স একমাত্র আরোপ করতে পারে কে? কংগ্রেস। সেই কংগ্রেসকে না জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশাসন যে ব্যবস্থা গ্রহণ করেছে সেটা বেআইনি বিবেচিত হতে পারে, এবং তাই যদি বিবেচিত হয় তাহলে কিন্তু একটা মেজর রিভার্সাল ঘটবে, পরিবর্তন ঘটবে। যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যে টাকাটা তারা বলা হচ্ছে বিলিয়নস অফ ডলার্স কালেক্ট করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, প্রেসিডেন্ট ট্রাম্পের বর্তমান যে বাণিজ্য নীতি, সে বাণিজ্য নীতির কেন্দ্রেই আছে কিন্তু এই ট্যারিফ। এবং সুপ্রিম কোর্ট যদি বলে যে তুমি যা করেছো বেআইনি করেছো, সেক্ষেত্রে তা কিন্তু রিভার্স করতে হবে। তিনি কি করবেন আমরা জানি না, মাত্র শুরু হয়েছে বিতর্ক, এবং প্রবাবলি আগামী বছরের মাঝামাঝি বা তারও পরে আমরা দেখবো যে সামারের আগে আগে হয়তোবা এর সম্বন্ধে সিদ্ধান্ত আসবে। মিনওয়াইল এই স্পেকুলেশনটা চলছে এবং প্রশাসনের পক্ষ থেকে চাপটাও বাড়ছে, কারণ যদি একবার এই আইনটা বদলায়, এই ট্যারিফের সিদ্ধান্ত বদলায়, তাহলে কিন্তু পুরো মার্কিন অর্থনীতির উপরে প্রচন্ড চাপ বসবে। আমার নিজের ধারণা যে এই কনজারভেটিভ সুপ্রিম কোর্ট হোলসেল এটাকে রিজেক্ট করবে না, হয়তো পার্শিয়ালি, এটা বলে কার্ভ আউট বলে, পার্শিয়ালি এই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করতে পারে। সেটাও একটা বড় রকমের সেটব্যাক হবে ট্রাম্প প্রশাসনের জন্য। আমাদের অপেক্ষা করতে হবে ফলাফলের জন্য। থ্যাংক ইউ সো মাচ। হাসান ভাই, আপনি জানেন যে হোয়াইট হাউসের দায়িত্বে যারা যান তাদের দায়িত্ব হচ্ছে 24 আওয়ার্স, এবং তারা তাদের দায়িত্ব নেওয়ার আগে বা যখন নির্বাচনী প্রচারণা করেন তখন তেমন বিজ্ঞাপন দেওয়া হয় যে রাত 3টার সময়, ভোর 5টার সময় যদি তুমি ফোন করো দেন আমি তোমার ফোন ধরবো, রেসপন্স করবো। সো এই যে 24 ঘন্টার ডিউটি, এর মধ্যে দেখা যায় যেমন সেদিন আমরা দেখলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প তিনি ঘুমিয়ে পড়লেন একদম সবার সামনে, এবং তার পাশে একজন একজন কর্মকর্তা হঠাৎ করে ডলে পড়লেন এবং তিনি ঘুম থেকে জেগে উঠলেন, এবং এটা নিয়ে সারা বিশ্বেই নিউজ ছড়িয়ে পড়ছে। এই বিষয়ে ডক্টর মাসুদ, আপনার কি মনে হয়, মানে হোয়াট ইজ দ্য রিজন? ট্রাম্পকে দেখলেই মনে হয় যে ঘুমিয়ে পড়ে যাচ্ছেন। ইজ ইট এনিথিং টু বি ওয়ারিড? এইটা বলাটা খুব মুশকিল, তার সমস্ত হিস্ট্রি না জানলে। It's a very little information একজনকে যদি আমি ঘুমিয়ে পড়তে দেখলাম, মানে I will make a big story out of it. সেদিন দেখলাম যে পাশে মিটিং হচ্ছে, উনি সবার সামনেই চোখ বন্ধ করে ঘুমিয়ে গেছেন। আপনার আমি এটা বলতে পারি জেনারেলাইজ ভাবে যে কেন হয় না। উনি এর আগে আপনি জানেন যে স্লিপি, এর আগের প্রেসিডেন্টকে স্লিপি আপনার বাইডেন বলতেন। It could be very much out of exhaustion, exhausted থাকতে পারে বিভিন্ন ব্যাপারে, এবং যারা থাকে, এবং ইনসমনিয়া যাদের থাকে, রাতের বেলা ঠিক মতো ঘুম হয় না যাদের, তারা পরের দিন লোকের সামনে ঘুমিয়ে পড়তে পারে অনিচ্ছা সত্ত্বেও। এটা আমি ধরে নেবো যে উনি ইচ্ছা করে ঘুমান নাই, যদি অনিচ্ছা সত্ত্বেও ওনার ঘুম এসে থাকে, তাহলে দুইটা জিনিসই এটার পিছনে কাজ করে। অ্যাজ পার মেডিকেল বুকস, ওয়ান ইজ হাইলি এক্সস্টেড, একটা মানুষ রেস্টলেস ছিল কোনো কারণে গত 8-10-12 ঘন্টা, দ্যাট ইজ ওয়ান রিজন। দ্য আদার রিজন ইজ ইনসমনিয়া, রাতে ঘুম হয় না কোনো কারণে। উনি তো রাত 2টার সময় টুইট করেন, অনেক সময় করতে লাগে। তো এই রাতে ঘুমটুম না হলে পরে তখন ইউ হ্যাভ টু কভার আপ এট সাম পয়েন্ট। শরীর তার চাহিদাটাকে মিটিয়ে নেয়, কখনো কখনো আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনার ঘুম এসে যায়। সো দ্যাট কুড হ্যাভ হ্যাপেন্ড। এটা আমি একটা জেনারেলাইজড এক্সপ্লেনেশন বলতে পারি ইন দি আই অফ মেডিকেল সায়েন্স, বাট ট্রাম্প সম্পর্কে পার্সোনালি মানে কি হয়েছে এটা বলাটা ডিফিকাল্ট। একটা দেশের প্রেসিডেন্ট এই দেশের রাষ্ট্রচিন্তাকে, আমেরিকাকে মহান, গ্রেট আমেরিকা, মেক দিস কান্ট্রি গ্রেট এগেইন, এটা করার জন্য যে মানুষ দিন রাত পরিশ্রম করতেছে, তার এরকম ঘুম, মানে আমরা তো দেখা যায় যে বিভিন্ন যে টেলিভিশন চালাইতেছেন, এই যে আবু তাহেরের মতো লোক, ওনারাও দেখা যায় প্রায় দিনে ঘুমান। আর এটা প্রেসিডেন্টের এই চোখ বোঝা অবস্থা একটা ছবি পাইছেন, এটা নিয়ে ট্রল করতেও আমাদের সময় লাগে না। তো ডোনাল্ড ট্রাম্প এই জন্য মিডিয়াকে খুবই ভালোবাসেন, ফেক মিডিয়া বলেন, তো এটাও একবারে অমূলক না। জি জি মাসুদ ভাই, আপনার ধন্যবাদ যে আপনি অমূলক কিছু বলেন নাই। একজন চিকিৎসক এবং একজন পেশাজীবী সঠিক তথ্য ছাড়া যে বলতে পারেন না, এটাই প্রমাণ হয়। বলি কারা? আমরা যাদের এই সম্বন্ধে কোনো ভালো ধারণাই নাই। জি না, সেদিন সবার সামনে যে তিনি ঘুমিয়ে পড়লেন, এটা কি আমেরিকার যে আপনার প্রেসিডেন্টের যে একটা সুনাম এবং সুখ্যাতি, এটা কি না? মানুষ, এটা যে হিউম্যান বিইং, একজন মানুষ, যে রোবট না, তারও ক্লান্তি আসে। এটা নিয়ে ট্রল করার তো কিছু নাই, এটা আরো ভালো যে আমাদের মতো একজন মানুষ, এবং এই বয়সে একজন মানুষ মানে
উনি অনেক ভালো রাষ্ট্র চালাচ্ছেন। এবং আপনি জানেন অনেক সময় জো বাইডেন সম্বন্ধে আমরা জানতাম, উইথ ডিউ রেসপেক্ট, তিনি অসুস্থই তো কাটাইলেন পুরো সময়টা, কিন্তু তারপরে উনি গ্লোরিফাই করতেছেন। বাট যেটা আমি আলোচনা দেখতে পাচ্ছি সেটা হলো যে অনেকে বলছেন যে ট্রাম্পের মুখ দিয়ে তো কোনো কিছু আটকায় না, উনি তো ওই বাইডেনকে গালাগালি করতেন, এই স্লিপি বাইডেন বলে, রাইট? সো প্রকৃতি তার প্রতিশোধ সবার সামনেই নিয়ে গেছে। বাইডেন কিন্তু সবার সামনে মুখ করে হা করে ঘুমান নেই, উনি কিন্তু ঘুমিয়ে পড়েছেন সবার সামনে, ক্যামেরার সামনে। সো যেটা আমি মানে লোকজনের কমেন্ট যেটা, সেটা আমি বললাম, ইট ইজ নট মাই কমেন্ট। এই লোকজনটা কারা তাই সাহেব? জি, এই লোকজনটা কারা? না, এখানে মনে হয় তাহের ভাই জাস্ট নারেটিং এ ফ্যাক্ট হোয়াট হি ইজ অবজার্ভিং। আমিও যেটা বললাম, ইট ইজ এ জেনারেলাইজড টক। জি, এখানে তো আপনার ব্যক্তিগত কোনো ব্যাপার নেই। ইব্রাহিম ভাই, আপনি একদম ব্যক্তিগত ভাবে নিয়ে নিচ্ছেন কেন? উনি মাগাদের যে কথা আর কি, যে মেক আমেরিকা গ্রেট এগেইন, আমেরিকা ফার্স্ট, এটা হওয়ার কথা আমেরিকা ফার্স্ট। এখন টাকার কার্লসন ইজ শোয়িং এভরিডে যে দেয়ার আর লট অফ, এটা সিলেক্টিভ, কারণ অনেক জায়গাতে আমেরিকা ফার্স্ট নয়, কিছু করার থাকে, উনি কিছুই করতে পারেন না সেখানে, আমেরিকা ফার্স্ট দেখেন না। সেই আলোচনায় গেলে লম্বা আলোচনা হয়ে যাবে। এই আলোচনা আমার মনে হয় আর দরকার নাই। এটা উনি ওনার ঘুম আসছিল, উনি ঘুমিয়ে পড়েছিলেন, এটাই সত্য। হাসান ভাই, আপনি খুব এনজয় করছেন মনে হচ্ছে এই ঘুমটাকে ওনার। কিন্তু আপনারা তো এটা দেখেন নাই যে সে যখন ইলাই লিলির ড্রাগ প্রাইসের সম্বন্ধে যখন কথা বলতেছিল, পিছনে একজন কিন্তু পড়ে গেছিল, সেই খবরটা তো আপনারা দেখেন। হ্যাঁ, ওইটাই বলতেছিলাম। জি, না, উনি ঘুমান নাই, আর একজন পড়ে গেছিল। ও হ্যাঁ, ইসরায়েলি একজন মন্ত্রী মনে হয়, রাইট, উনি পড়ে গেছিলেন, রাইট, হ্যাঁ, উনি পড়ে গেছিলেন, রাইট। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা বাংলাদেশ প্রসঙ্গে একটু আলোচনা করবো। এর আগে একটু আমাদের আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি আছেন। জাকি, আপনি ওকে ট্রাম্প সম্পর্কে আলোচনা করছিলাম। ট্রাম্প বলছেন যে $2000 করে সামথিং লাইক দিস তিনি ঘোষণা করেছেন যে ট্যারিফ থেকে যে বেনিফিট, এই বেনিফিটের পয়সা সবাইকে বিলি করবেন। ইজ ইট ট্রু? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। উনি এটা আজকে অ্যানাউন্স করছে, বাট এটা আসলে ইটস গোইং টু বি ভেরি আনরিয়ালিস্টিক অ্যাকচুয়ালি। ইফ দ্য মানি ইজ কামিং ফ্রম ট্যারিফ থেকে, যদি প্রত্যেক আমেরিকানকে $2000 করে দেওয়া লাগে, ইটস লাইক সাম $600 billion লাগবে, এন্ড দ্য ট্যারিফ ইটসেলফ ইজ লাইক আই থিঙ্ক less than $100 billion. So and it also has to pass through আপনার Congress and so on. So এটা উনি অ্যানাউন্স করছে। I don't know if it's politically motivated or not, but এইভাবে কোনোভাবে চিন্তা করার দরকার নাই যে এই টাকাটা মানুষজন আসলে পাবেন। So so this is the thing. I mean right now, so এই 2000 টাকার যে অ্যানাউন্সমেন্ট, এখন মনে করেন এটা শুনেনি না, এটা যদি এটা আরো যদি মানে প্র্যাকটিক্যালিটিতে আসে, যেটা is may not happen. We'll see how this goes in next in coming weeks. But এখন তো মানে very hot topic হলো আপনার shutdown. The shutdown is really crippling the economy, especially যারা চাকরি হারাইছেন তারা তো জানেন যে the furloughed employees, এখন মিলিয়ন পার হয়ে গেছে অলরেডি। আপনার এখানে মনে পে চেকের তো ইস্যুগুলো আছে, এখন স্ন্যাপ উইক এগুলো তো আটকায় গেছে অলরেডি। আপনি হয়তো বা শোনা শুরু করছেন, আমাদের কমিউনিটি কিন্তু a big portion is not receiving those checks right now, or at least partially they are not receiving. So SNAP benefit, week benefit. So এখন actually they are voting right now to see at least the government shutdown. The government shutdown আসলে অনেক মানুষকে যারা directly impacted, including small business people like us, যাদের 7A loan আছে, 504 loan আছে, ওরা কিন্তু they're stuck, especially if they're in the process of getting those loans. তারপর আপনার গ্রান্ট টান সবই তো এখন বন্ধ। সো গভর্নমেন্ট শাটডাউন যদি ডেমোক্রেট হোক রিপাবলিকান যারই দোষ হোক, এটা আমাদের যদি মানে ইমিডিয়েটলি মানে এ থেকে বের হতে না পারি, the government is going to really cripple down basically, right? So we'll see how this goes. এখনই মানে hopefully it's going to be this week. Inshallah, this is the longest government shutdown ever in American history. So this is crazy. Last thing যেটা আমাদের, যেহেতু আমি এখানে আসছি কথা বলার জন্য, আমাদের যে ট্যাক্স প্ল্যানিং নিয়ে আপনারা একটু রেডি থাকবেন এবছর, especially a lot of these things are going to change this year, right? Because of big beautiful bill, some of them are going to get impacted, some of not going to get impacted. আমি একটা জিনিস মনে করে দিই সবাইকে, সব বছর সবাই অনেক মানুষ ভুলে যায় যে স্পেশালি EIC ক্রেডিট যারা পান, যারা স্টক সেল করতেছেন এবং আপনার স্টক
স্টকের যদি উইনিং ওভার 11,500 টাকার বেশি হয় বছর, তাহলে কিন্তু আপনার ইআইসি ক্রেডিট পাবেন না। সো ইফ ইটস আপনাদের যদি এই স্টক সেলের মধ্যে অনেক পোর্টফোলিওতে আছে যে কিছু লসও নেওয়া যাচ্ছে, কিছু স্টক আছে আপনার পেনি স্টক, ইউ লস্ট আ লট অফ মানি long time ago but you just never sold it, I would suggest you to offset this, so anyway, so long story short, do some tax planning, do some structuring. আপনাদের আর 2 মাস সময় আছে, so go from there, and আমরা তো আছি in the coming weeks. Thank you so much. Thank you আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, যিনি স্টার্লিং ডায়াগনস্টিক এবং ডাইনামিক ট্যাক্সের প্রধান। ডাইনামিক ট্যাক্স আসলে অনেকগুলো ব্রাঞ্চ আছে ওনাদের, একটা হচ্ছে মেইন ব্রাঞ্চ হচ্ছে ব্রঙ্কস, দেন নিউ জার্সি, জামাইকা অ্যান্ড অলসো বাফেলোতে ওনাদের ব্রাঞ্চ রয়েছে। আপনারা যোগাযোগ করতে পারেন। আব্দুল ওয়াহিদ জাকি, এনি নাম্বার পিপল ক্যান রিচ ইউ? আমাদের একটাই নাম্বার 646-295-3811, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস। এখন একটু বাংলাদেশ প্রসঙ্গে নিয়ে আলোচনা করি। ডক্টর মাসুদুর রহমান, বাংলাদেশে আমরা আজকে দেখতে পাচ্ছি, আমি যদি একটি পত্রিকার হেডলাইন বলি তাহলে আপনি বুঝতে পারবেন যে মানে কত সিভিয়ার নিউজ। সেটা বলা হচ্ছে যে কাল নাশকতা ঠেকাতে থানায় থানায় কড়া বার্তা, দেশ জুড়ে আতঙ্ক, আওয়ামী লীগ আবার মাঠে নামতে পারে, এই ধরনের একটি বিষয়। সো আপনি তো বাংলাদেশ প্রসঙ্গে অনেক আলোচনা করেন, সো কি মনে হয় আপনার হঠাৎ করে এইরকম সিচুয়েশন হলো কেন? I will try to remain as neutral as possible, কারণ কোনো দলের সাথে সম্পৃক্ত নেই, ছিলাম না গত 27 বছর, 30 বছরে কেউ এখানে দেখেনি। So I'll try to be as honest as possible. আমার আন্ডারস্ট্যান্ডিং এর সীমাবদ্ধতা থাকতেই পারে, সেটা আমার অন্যান্য যারা রয়েছেন হাসান ভাইয়ের মতন মানুষ, they will correct it if I have a little limitations. আওয়ামী লীগ সবসময় অন্যদেরকে দায়ী বলতো, নাশকতা করছে, এই করছে, সে now they are doing it. নাশকতা they are doing it। যখন তারা পাওয়ারে ছিল না, প্রত্যেকবার তারা নাশকতা করেছে, এবারও তাই। যেহেতু রায় হবে, রায় কি হবে এটা তারা জানেও না, আমরা কেউই জানি না। এই রায়টাকে বন্ধ করতে হবে, তাদের একজন বলে দিয়েছে, নানক, রায়ের দিন এটা করা যাবে, মানে যে করে হোক এটাকে ডিস্ট্র্যাক্ট করতে হবে আর কি। ইজ ইট পসিবল একটা দেশের জুডিশিয়াল সিস্টেমকে বন্ধ করে দিবেন আপনি? হোয়াট সর্ট অফ ডেমোক্রেসি ইউ ওয়ান্ট টু প্লেস ইন দি কান্ট্রি? তো তারা সবাই নাশকতার জন্য যারা আছে, পয়সা তো 16-17 বছরে কম নেই তাদের কাছে, অনেক পয়সা, সে পয়সা তারা ছড়াচ্ছে, নাশকতা করা খুব ডিফিকাল্ট না। সো দে ওয়ান্ট টু ডু সামথিং লাইক দ্যাট। তো আমার মনে হয় না এখন আর তেমন করতে পারবে। পুলিশ কতখানিক জায়গায় চলে গেছে, এতে আমি এম নট ভেরি মাচ এনকারেজড। আমি এনকারেজ এতে, once again I am being very honest to myself and that to the people, সেটা হলো যে people are very much alert now. সমস্ত দেশের জনগণ যারা নিষ্পেষিত হয়েছিল 16-17 বছর, আমার কথাবার্তা তখনও বোঝা যেত, আপনারা তখনও বুঝতেন যে আমি এটার ট্রেমেন্ডাসলি এগেইনস্টে ছিলাম, যেগুলো আওয়ামী লীগ করছিল। এখন থিংস আর কামিং আউট, আরো মানুষ জানতে পারছে যে আমাদের কতগুলি অন্যায়, মেজর অন্যায় হয়েছে, গুম, খুন, তারপরে আপনার আউট অফ কোর্ট যে ইয়েগুলা, জুডিশিয়াল সিস্টেমকে নষ্ট করা, একটা করে প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা ছিল, দুঃখের যেটা ছিল, এডুকেশন সিস্টেমকে ধ্বংস করে দেওয়া হয়েছিল কমপ্লিটলি। একটা জাতিকে যদি আপনি ধ্বংস করতে চান, হার্ট দি এডুকেশন সিস্টেম, দ্যাটস হোয়াট দে ডিড, আর শি ডিড অ্যাট লিস্ট। এই যে জিনিসগুলো করাতে মানুষ জেগে গেছে, পিপল আন্ডারস্ট্যান্ড। এখন দেখেন বিএনপির কথাতে লাভ দিয়ে পড়ে না মানুষ, কিন্তু 33% তাদের ভোট ছিল, ইজ নট নো মোর দেয়ার। এটা নাই, আমি কিভাবে বললাম? এটা কোনো আন্দাজ নয়, আমার আন্দাজের কথা ভুল হবেই, ইট ইজ নট সাইন্টিফিক। সাইন্টিফিক যে ব্র্যাকেট দেওয়া যে জরিপ, দ্যাট জরিপ সেজ যে বিএনপির এখন হার্ডলি 10-16% লোক তাকে ভোট দেবে। It is a scientifically done retrospective, prospective study. এই স্টাডি করে they have given that at least এই কথাটার মূল্য আমার গেসের থেকে ভালো, আমি যেটা আন্দাজে ভাববো তার থেকে বেটার। সো আমি সেটাতেই যাচ্ছি। সেটাতেও বিএনপির ওই 33% নেই, আর এখন কমে গেছে কেন? পিপল ডোন্ট ওয়ান্ট টু, যাদেরকে জিজ্ঞেস তারা এখন আর সিদ্ধান্তই নেয়,
যে এদেরকে ভোট দিব কি দিব না, মনে হয় দিব না। ইফ দ্যাট ইজ দি কেস, তার মানে পিপল আর আন্ডারস্ট্যান্ডিং, পিপল আর ওপেন নাও। তো পিপলরাই থামিয়ে দেবো, মানে পুলিশ তো তার কাজ করবে। আমি তার থেকে বেশি এনকারেজ দ্যাট মোস্ট অফ দি পিপল নাও আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু দেম ফর অল দিস টাইম। কিভাবে আমরা একটার পর একটা নতজানু চুক্তিতে সাইন করে গিয়েছি ভারতের সাথে। ক্যান ইউ ইমাজিন, ভারতের একজন রয়ের কোন লোক উইদাউট পাসপোর্ট চলে আসতে পারবে উইথ আর্মস and can come and arrest and take anybody from our country. That was the sovereignty compromise in our country. But জানে এখন, এবং ভারতের সাথে সমস্ত ধরনের যেই অন্যায় যে চুক্তিগুলো ভারতের এগেইনস্টে মানুষকে খেপিয়ে তুলেছে, আরো খেপিয়ে তুলেছে। যখন আমাদের বন্যা হলো, ভারত সুইচ গেট খুলে দিয়ে নোয়াখালীতে বন্যা দিল, I was sad and happy. I was sad because আমার বহু মানুষ মারা যাচ্ছিল, ওর মধ্যে আমার আত্মীয় থাকতে পারতো। I was happy because people now understand that this is India with whom you are making friendship for a long time. Friendship না, তাবেদারি করা, স্লেভারি করা, এটা মানুষ জেনে গেছে। তো এখন যদি আওয়ামী লীগ জনতার এগেইনস্টে এত কিছু করে আরেকবার নাশকতা করে, the result will be it's my prediction. আপনারা যতজন আছেন, you are all witness, the result will be very bad, very very bad. People ধরবে, পুলিশ ধরার আগে people will resist it. That's what I think. Thank you so much. Thank you. Hassan, any comment? কমেন্ট মানে আমরা জানি কেন হচ্ছে এটা, রায় হওয়ার সম্ভাবনা আছে, রায়ের আগে প্রতিবাদ করার কথা বলা হচ্ছে। আমরা আজকে জেনেছি যে তারা 1 লক্ষ বেলুন ছাড়বে বলা হচ্ছিল যমুনা ভবনের আশেপাশে, পুলিশ গ্রেফতার করেছে। ফলে আওয়ামী লীগ চেষ্টা করছে মাঠ পর্যায়ে তাদের ক্ষমতা দেখাবার জন্য। এটাও একটা ডেমোক্রেটিক রাইট তাদের, আমি কোনো সমস্যা দেখি না। কিন্তু যাতে করে নাশকতা না হয় সে ব্যাপারে আমাদের ডাক্তার সাহেব ঠিকই বলেছেন, আওয়ামী লীগের রেকর্ড জানি আমরা, ফলে তারা নাশকতা করার চেষ্টাই করবে। মাথায় রাখতে হবে যে আসলে কি হচ্ছে এই মুহূর্তে। মূল লক্ষ্যটা হচ্ছে নির্বাচন, একে তো বিচার, আর তার চেয়ে বড় কথা নির্বাচনকে ব্যাহত করা। একবার নির্বাচন হয়ে গেলে, কথা আমি বারবার বলেছি, একবার নির্বাচন হয়ে গেলে এখন যে ক্যাম্পেইনটা করছে আওয়ামী লীগ, সেই ক্যাম্পেইন করার কোনো ভিত্তি থাকবে না। এখন আওয়ামী লীগ কি বলে, এই সরকার অবৈধ সরকার, অনির্বাচিত সরকার, তাই তো? যে মুহূর্তে নির্বাচন হয়ে যাবে, নতুন সরকার, সেই বিএনপি হোক, জামাত হোক অথবা কোয়ালিশন হোক, এই কথা বলার কোনো শক্তি থাকবে না। এটা ভারতও পারবে না, আওয়ামী লীগও পারবে না। সে কারণেই সকল তৎপরতা এমন অবস্থা সৃষ্টি করা, এমন বিশৃঙ্খলা সৃষ্টি করা যার ভিত্তিতে নির্বাচন হবে না। আমাদের সর্বাত্মক সচেতন থাকতে হবে যাতে করে এই অবস্থা না দাঁড়ায়। আমার ধারণা সরকার সচেতন আছে, ডাক্তার সাহেব ঠিকই বলেছেন, আমি এগ্রি করি, আমরাও সচেতন। ব্যাপারটা অত সহজে আওয়ামী লীগ চাইলেই আগামী নির্বাচন তাদের বাদ দিয়ে করতে চাইতেছেন, এটা কেন করতে, এটা অন্য প্রশ্ন। কিন্তু এখানে আওয়ামী লীগ কি করতে পারে? তাদের শক্তি আছে, তাদের সমর্থনে ভারত আছে, তাদের প্রতিটা মানুষের টাকা পয়সা আছে, এখন তারা যা পারে এটাকে নাশকতাই ডিফাইন করেন আর যেভাবে করেন। দেশের এই বর্তমান শাসনে আমরা যারা আওয়ামী লীগ বিরোধী ছিলেন তারা সবাই বিভক্ত। এই বিভক্তি বাস্তবতাকে কারণ করে আওয়ামী লীগ এটা রাজনৈতিক আন্দোলন বলেন আর এটাকে নাশকতা হিসেবে ডিফাইন করেন। আওয়ামী লীগ বড় শোডাউনের রাস্তায় নেমে গেছে। সুতরাং দেশের জন্য একটা ভয়াবহ সংকেত আমার মনে হয়। একটা দেশের এইটা দিয়ে যেটা শুরু হলো এবং নির্বাচনের এখনো নির্বাচন সম্বন্ধে কোনো স্পষ্ট অবস্থান নাই, গণভোট আগে হবে না পিআর হবে, এইসব নিয়ে একটা বিতর্কিত এই ধোঁয়াশার মধ্যে জনগণ বিভ্রান্ত। এই বিভ্রান্তিকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনৈতিক ভাবে অস্থির করার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, নাশকতা সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ ভেরি মাচ অ্যাক্টিভ এবং এটা তারা করতে সক্ষম এবং সরকার এটা কতটা মোকাবেলা করতে পারবে এটা আমরা আগামী দিনে দেখব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ শাহাব ভাই। হোয়াট ইজ ইয়ার মেসেজ? এনি মেসেজ? আপনি কি আজকে আছে কোনো কিছু নতুন বলার? আপনারা যেটা বাংলাদেশের কথা কিছু কিছু যেটা আজ পাচ্ছি আমি, তারা কিছু কিছু সক্রিয় হচ্ছে, সেটা আমি যারা হ্যাঁ যাদের আওয়ামী লীগ করে এবং যারা আগে এমপি ছিল তাদের কিছু কিছু পোস্টে আমি জাস্ট বলতেছি আর কি, কিছুটা যে তারা একটু যেরকম কই মাছের মতো এতদিনে
তাজা ছিল না, হঠাৎ একটু তাজা হয়ে লাড়া দিচ্ছে আর কি। লালা দিচ্ছে। হ্যাঁ, কই মাছ তো সহজে মরে না আর কি। যারা কই মাছ ধরছেন, আমরা কই মাছ ধরছি, গ্রামের মানুষ আমরা দেখছি, কই মাছ সহজে কিন্তু মরে না আর কি, ধরার পরে অনেকক্ষণ বেঁচে থাকে। জি, তারা So, আপনি বলতেছেন আওয়ামী লীগকে কই মাছের মতো নাড়া দিচ্ছে এখন। হ্যাঁ, এখন কিছু নাড়া দিচ্ছে। আচ্ছা আচ্ছা। এখন কবে নৌকাতে ভেসে উঠবে সেটা আপনারা দেখতে পারবেন আর কি। আচ্ছা, এনি আর তো কিছু বলার নেই আপনার বুদ্ধে, রাইট? আর আমাদের যেটা এইমাত্র শুনলাম, আমাদের ট্রাম্প সাহেব মনে হয় জিতে গেছেন লকডাউনে। কিছু কিছু ডেমোক্রেটিক সিনেটররা এটা ফ্লিপ করছে। হ্যাঁ, আজকে রাত্রে বোধহয় শাটডাউন শেষ হয়ে যেতে পারে, এটা একটু আগে হ্যাঁ, আমরা আলোচনা সেটাই করেছি। একটু আগে নিউজ দেখলাম। আর যে কারণে কিন্তু ওবামা কেয়ার যেটা মনে হচ্ছে, ওবামা কেয়ার আর মনে হয় থাকবে না যদি মিড টার্মে যদি ডেমোক্রাটটা না আসে। সেইটাই তো হাসান ভাই, এই বিষয়ে আপনি কিছু জানেন নাকি যে শাটডাউন যেটা ওভার হচ্ছে, হোয়াট ইজ দি আন্ডারস্ট্যান্ডিং হাউ ইটস ওভার হচ্ছে না। আজকে যেটা হয়েছে, আজকে সিনেটে এই নিয়ে একটি সমঝোতায় পৌঁছেছে তারা। এখন এই মুহূর্তে ভোট হচ্ছে, ভোট এখনো শেষ হয়নি। সমঝোতাটা কি? তা হচ্ছে যে সরকার খুলে দেবে তারা, যেই কন্টিনিউইং সিআর যেটা ছিল সেটা অ্যাডপ্ট করা হবে। এর পরিবর্তে কি দিবে তারা? পরিবর্তে রিপাবলিকানরা ডিসেম্বর নাগাদ, এবছরের শেষ নাগাদ সাবসিডির প্রশ্নে একটি ভোট গ্রহণের অনুমতি দেবে। তারা গ্যারান্টি দিচ্ছে যে ডিসেম্বর নাগাদ ওবামা কেয়ারের সাবসিডির প্রশ্নে একটি ভোট হবে। আর পাশাপাশি তারা বলছে যে, এগ্রি করেছে যে 4,000 মানুষের চাকরি খাওয়া হয়েছে শাটডাউনের সূত্রে, চাকরি ফেরত দিতে হবে। এটা এক ধরনের কম্প্রোমাইজ। কিন্তু এটা আগামীকালে উঠছে না, এই প্রস্তাবটা তো যেতে হবে কংগ্রেসে। এই যে প্রস্তাবটা, এটা তো সিনেটের প্রস্তাব। সিনেটের প্রস্তাবটা সিগনিফিকেন্টলি ডিফার্স ফ্রম দ্য ওয়ান পাসড বাই দ্য হাউস। ফলে এখন হাউসে চলে যাবে, এন্ড ইট উইল টেক সেভারাল ডেজ। এটা আগামীকাল হচ্ছে না। এবং মাথা রাখবেন যে হাউস এদিন কেন হাউস কিন্তু বসছে না। হাউস না বসার একটা বড় কারণ হচ্ছে যে নেভাডা থেকে যেই ডেমোক্রেটিক সদস্য নির্বাচিত হয়েছেন, তিনি কিন্তু এপস্টিন ফাইল রিওপেন করবার জন্য ভোট দেবেন বলে জানিয়েছেন। তিনি রাজি হলে এপস্টিন ফাইল 218 জন লাগবে, তাকে 218 জন খোলা হবে। তাকে কিন্তু শপথ গ্রহণ করতে রাজি হচ্ছেন না আমাদের মার্ক জনসন সাহেব। হাউস ফিরে আসা মানে তাকে শপথ দেওয়ানো এবং এপস্টিন ফাইল রিওপেন করা, যেটা বোধ করি আমাদের মাননীয় প্রেসিডেন্ট সাহেব খুব একটা ভালো চোখে দেখবেন না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ হাসান ভাই। আজকে আমার মনে হয় সময় শেষ হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ আপনাকে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ হাসান ভাই, থ্যাংক ইউ ডক্টর মাসুদুর রহমান, থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী কোকরান, থ্যাংক ইউ শাহাব ভাই। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা। দর্শক, আজকে পর্যন্তই। এখন শুরু হবে টাইম পলিটিক্স। আশা করি সাথেই থাকবেন, দেখবেন। কাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।